প্রথমে ভেবেছিলাম যে এই অংশটুকু বাদ দিয়েই একেবারে মহাভারতের যে যে প্রজন্ম থেকে মহাভারতের গণনা করা যায়, পঞ্চম পুরুষ যজাতির পিতা নহুষের কথা দিয়ে আরম্ভ করব ভেবেছিলাম অন্যগুলো বাদ দেব, কিন্তু তারপর এটা ভাবলাম যে বংশটা চন্দ্রবংশ থেকে উৎপত্তি হয়েছে, আর ওদিকে সূর্যবংশ থেকে যেখানে ভগবান রামচন্দ্র আছেন, সেই বংশটা অনেকটা খুব ক্লিয়ার বোঝা যায়। হ্যাঁ, কারণ কালিদাস রঘুবংশী পর্যন্ত, যিনি রঘুবংশ পুরো বংশ পরম্পরাটা আলোচনায় করছেন, তিনিও অবশ্য মাঝখান থেকেই আরম্ভ করেছেন। কিন্তু প্রথমে যে শ্লোকটি এইগুলোর আরম্ভে লিখছেন যে বৈবস্বত মনুর নাম মাননীয় মনীষী নাম, এখন এই যে বৈবস্বত মনু মানে বিবস্বান তার ছেলে মনু, বিবস্বান সূর্য। যদিও এটা মনে রাখবেন, যে মনু রাজা হয়েছিলেন সেই মনু কিন্তু মনুসংহিতা লেখেননি, এটাও একটু বুঝে নেওয়ার দরকার আছে। কিন্তু বিবস্বান সূর্য লক্ষ্য করে দেখুন, ভগবদ গীতা বলছেন যখন, তখন ইমং বিবস্বাতে যোগম, আমি এইটা বিবস্বান সূর্যকে বলেছিলাম। এটা করে তারপরেই বিবস্বান কার কাছে বলেছে? মনুর কাছে। মনু কার কাছে বলেছেন? মনুর ইক্ষা কবি ব্রবীত, তিনি ইক্ষাকুকে বলেছেন এই যোগের কথা। মহাভারতের এই বংশটা ধরতে গেলে যেরকম ভবিষ্যতে আপনারা মানে মহাভারত অনেক লিবারাল জায়গা থেকে আরম্ভ হচ্ছে, কারণ ভবিষ্যতে আপনারা দেখবেন যে কুন্তির তার নিজের স্বামী ছাড়াও আরও 5 জন দৈব পুরুষের কাছ থেকে তার পুত্র লাভ করছেন, দ্রৌপদীর পঞ্চস্বামী, এবং তারা জগতে সম্মান পাচ্ছেন। এটা হচ্ছে সবচেয়ে বিচিত্রতা। তার মানে কি, মহাভারতের সমাজ অনেক বেশি কি বলবো, খানিকটা সভ্যতার আরম্ভে যখন আধুনিক হতে থাকে, সেই আধুনিকতার যে উদারতা, সেটা নিয়ে মহাভারতের সমাজ তৈরি হয়েছে। এই ঔদার্য, সেটাই মহাভারত বলার জন্যে আমি ভাবলাম যে অন্তত 4 পুরুষের কথা খুব সংক্ষেপে একটু বলে দিই। চন্দ্র, সেকালের দিনে অনেক প্রসিদ্ধ বংশেরই মূল পুরুষ যারা ছিলেন, তারা গ্রহ নক্ষত্রের প্রতীকে তাদের কল্পনা করা হতো। প্রাচীন চীন দেশেও এই রকম রীতি ছিল। আমাদের দেশে চন্দ্র সূর্যের প্রতীকেই কিন্তু 2টি বংশধারা, যেমন রামচন্দ্র একটু আগেই বললাম। কিন্তু সেই রকম ভীষ্ম, শান্তনু, কুরু, তার আগে যারা ছিলেন কুরু, ভরত, দুষ্যন্ত, এরা সবাই কিন্তু চন্দ্রবংশের ধারা। এরা কেউ কিছু কম নয়। চন্দ্রকে আমরা দেবতা বলে মানি, না হলে এখনো পর্যন্ত অমাবস্যা পূর্ণিমা মানি কেন? এমনকি এটা জানবেন কিনা জানি না যে বিদ্যাসাগরের আমলে আমি ওইখানকার একটা দেখতে গেছিলাম, সেটা ইন্দ্রমিত্র বলেছিলেন আমাকে। ওখানকার যে রোল নাম্বার কল করা হতো, সেরকম একটা খাতা দেখতে পেয়েছিলাম একদিন। সেই খাতাটা ডিসপ্লেতে ছিল, দেখতে পেয়েছিলাম, এবং সেই খাতাটা অদ্ভুত, একটা কাঁচের বাস্ক রয়েছে সেখানে। দেখছি যে প্রত্যেকটা জায়গায় যারা রোল কল করছেন, কখনো লিখছেন এ, তারপরে অনেক দিন পর লিখছেন পি। হ্যাঁ, এরকম এ আর পি এরকম লেখা হচ্ছে। তো এটা দেখে এমনিতে রোল কলের চিহ্ন রয়েছে, যেরকমভাবে করে প্রেজেন্ট সেরকম রয়েছে। এ আর পি এই দুটো দেখে কিছু বুঝতে পারছি না। তারপরে আমার মাস্টারমশাই বললেন যে ওটা হচ্ছে তখনকার দিনে অমাবস্যা পূর্ণিমায় ছুটি থাকতো, কারণ পণ্ডিতরা পড়াতেন, তো সে পণ্ডিতরা অমাবস্যা পূর্ণিমার দিন তাদের অনেক কৃত্য থাকে, অনেক বড় বড় পণ্ডিত পড়াতেন সেখানে। যেদিন ওই ছুটিটা হতো সেদিন অমাবস্যা লেখা এ আর পূর্ণিমা পি। আমি ভেবেছি অ্যাবসেন্ট প্রেজেন্ট,
তো সেটা কত বড় ভুলটা ভাঙলো, এবং তাতে এটা আজকের দিনেও বুঝতে পারি যে চন্দ্র সূর্য তাদের এই চন্দ্রের, বিশেষ করে আমাদের দেশ তো চান্দ্র মাসে গণনা হয়, তাই না, চান্দ্র মাসের ক্যালেন্ডার। ফলত এই যে চপল গ্রহ, একে নিয়ে আমাদের অনেক ভাবনা আছে, এবং এখানে যা দেখব তিনি সত্যিই চপল। চন্দ্রের কথা যেরকম শুনে যাচ্ছে, তাতে আমাদের প্রথমে একটা জিনিস মনে নিতে হবে, কিন্তু এটা নিয়ে আমার এখানে বেশি আলোচনা করার কিছু নেই, করতে পারতাম, কিন্তু সেসব এমনিতেই আপনাদের ভালো লাগে না, একটু দেরি হলেই ভালো লাগে না, একটু বেশি হলেই ভালো লাগে না। ফলে অথচ এত ইন্টারেস্টিং যেগুলো আপনাদের হয়তো জানা নেই, এইটা যে দেবতাদের শরীর কীরকম হয়। মৎস্যপুরাণ বলছে যে মানুষস্য শরীরস্য সন্নিবেশস্তু যাদৃশ তল্লক্ষণন্তু দেবানাম দৃশ্যতে তত্ত্বদর্শনাৎ। তত্ত্বদর্শনাৎ আমরা তাত্ত্বিক দৃষ্টিতে যদি দেখি, তাহলে মানুষের শরীরের সংস্থান যেরকম, দেবতাদের শরীরের সংস্থানও সেই রকম। সাধারণত দুটি হাত, দুটি চোখ, যেরকম নাক কান মুখ থাকে মানুষের, দেবতাদেরও সেই রকম। লক্ষণীয় আমাদের যে ক্যালেন্ডার আর্ট থেকে যত আর্ট আছে, সেখানেও কিন্তু একমাত্র নৃসিংহ, বরাহ, বামন ছাড়া অন্য দেবদেবীর যে মূর্তি তো মানুষের মতোই হয়। এবং আমি তো মুখগুলো তো অনেক সময় মেয়েদের মতো হয় বলে মনে করি। যেরকমভাবে আমরা কৃষ্ণ মূর্তি দেখি, শিবের মূর্তি দেখি, সেগুলোকে যদি শিবের ফিচারগুলো সরিয়ে নেওয়া যায়, প্রায় মেয়েদের মতো লাগে। যাই হোক, সেটাও হয়তো ওই করুণা ঘন মুখখানি, দয়ারত মুখখানি প্রচারের জন্যই হয়তো ওই রকম মেয়েদের মতো একখানা মুখ থাকে। কিন্তু মানুষের বুদ্ধি যত, দেবতাদের বুদ্ধি তার থেকে অনেক বেশি, সেই জন্য তারা দেবতা। বুদ্ধিয়তিশয় যুক্তস্তু দেবানাম কায়মুচ্যতে, অর্থাৎ তারা উচ্চ স্তরের জীব, কিন্তু তাদেরও জন্ম মরণ আছে এইরকম। এখন জ্যোতিষের দৃষ্টিতে লক্ষণীয়, যে চন্দ্রের কথা বলছি, তার চরিত্রটা যখন দেখব খুব গোলমেলে লাগবে। কেন? জ্যোতিষের দৃষ্টিতেও চন্দ্র অত্যন্ত চপল, এটা চপল গতি একটা গ্রহ। আর দ্বিতীয় কথা, চন্দ্রের স্থান থেকে প্রেমের গণনা হয়, এটা একটা ব্যাপার। তৃতীয় কথা, প্রেমে পাগল হওয়া কিংবা বুদ্ধিতে পাগল হওয়া দুই চন্দ্রস্থানের অন্তর্গত। চন্দ্রস্থানটা খুব ইম্পর্টেন্ট সেখানে, যার জন্যে দেখবেন খেয়াল করে, মন থেকে তো আমরা ওটা বলি, এমনি থেকে লুনার বলি না, লুনার ক্যালেন্ডার, দেখবেন লুনেটিক, ওরাও সেটা জানে, সেটাও কিন্তু ওই চাঁদের স্থান, ওই চন্দ্রস্থান, ওটা এগুলো মাপে। প্রজাপতি দক্ষ, যেমন প্রজাপতি ব্রহ্মা, প্রজাপতি দক্ষ, কশ্যপ প্রজাপতি, এদের থেকে মনুষ্য সভ্যতার মাল্টিপ্লিকেশন তৈরি হয়েছে। দক্ষ মানে পার্বতীর বাবা, কিন্তু পূর্বজন্মে, পার্বতীর পূর্বজন্মে দক্ষ। সে দক্ষের 27টা মেয়ে, সেই মেয়েদের নাম কি? 27টা নক্ষত্র, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, এই যে মৃগশিরা, আর্দ্রা, আর্দ্রা, পুনর্বসু, পুষ্যা ইত্যাদি। লক্ষ্য করে দেখবেন ওই 27টা নক্ষত্রের সঙ্গে চন্দ্রের বিবাহ হয়েছিল। কিন্তু 27টা চন্দ্রের হাতে সম্প্রদান করলেও, ইয়া সপ্তবিংশতিং কন্যাম দক্ষ সোমায় বৈ দাদৌ, দক্ষের 27 মেয়ে, 27 জন নক্ষত্র সুন্দরী, কিন্তু তাদের মধ্যে রোহিণীকে দেখতে সবচেয়ে সুন্দর, এবং রোহিণীকে নিয়ে চাঁদের আর কোনো, চন্দ্রের আর কোনো, মানে তিনি ব্যতিরেকে আর কাউকে জানেন না। সব সময় তাকে রোহিণীর ঘরে দেখা যাবে, এবং আকাশেও দেখবেন চাঁদের কাছাকাছি যে গ্রহ সবটা, যেটা নক্ষত্র রোহিণী। যদিও কৃষ্ণের জন্ম হয়েছিল এইরকম শুনি যে রোহিণী নক্ষত্র ছিল তখন। যাই হোক,
অত্যরিচ্যত তা শান্তু ও রোহিণী রূপ সম্পদ, এত তার রূপ। মানে দক্ষের অন্য মেয়েরা এসে দক্ষের কাছে রিপোর্ট করে যে এইরকম ব্যাপার। দক্ষ খুব রেগে গিয়ে চন্দ্রের বাড়ি যান এবং বলেন যে এটা কী হচ্ছে, তুমি অন্য মেয়েদের একেবারে করো না, আগ্রহ করো না তাদের ব্যাপারে, শুধু রোহিণীকে নিয়ে থাকো। আমি তো বাবা কোনো কথা বললেন না, চলে এলেন। তারপরে চন্দ্র বললেন যে ঠিক আছে পাঠিয়ে দিন। মেয়েরা গেল, গিয়ে দেখলো যেকে সেই, তার আর কোনো চেঞ্জ হয় না। দক্ষ আবার গেলেন, গিয়ে তাকে অভিশাপ দিয়ে দিলেন যে এবারে তোমার যক্ষা রোগ ঘটবে, যক্ষা রোগ তৈরি হবে। সরস্বতী নদীর অন্তর্গত একটা তীর, সেখানে প্রভাস তীর্থ, সেইখানে স্নান করে চন্দ্র সাপ মুক্ত হলেন। লক্ষ্য করে দেখুন যে চন্দ্র তার পুনরায় সেই দ্যুতি লাভ করেছিলেন বলে তিনি আবার আলোকিত হয়ে উঠলেন, মানে প্রভাসিত। এইটা হচ্ছে তাৎপর্য। আরও লক্ষণীয় হলো যে এই যে ব্যাপারটা, চাঁদের ক্ষয়রোগ হয়েছে, আসল কথা ওই পূর্ণিমা হওয়ার পর থেকে একদিন করে 15 দিন যে যায়, এইটা হচ্ছে ক্ষয়রোগের লক্ষণটা এইখানে ধরেছে। হ্যাঁ, অর্থাৎ ক্ষয় পাবে, আবার তার পুনর্দ্যুতি হবে। এটা অদ্ভুতভাবে কিন্তু একটা অদ্ভুত প্রতীকে এই গল্পটা বলা রয়েছে। চন্দ্রের জীবন কাহিনী যেটা মহাভারতে বেশি নেই, কিন্তু একটা লাইন আছে যেটা অনেক পরে গিয়ে আমরা দেখতে পাবো। মহাভারতের শান্তি পর্ব কি অনুশাসন পর্বে এই ঘটনা রয়েছে। সেখানে বলা হচ্ছে বৃহস্পতে চান্দ্রমসি ভার্যাসিত সা ইয়া যশস্বিনী। বৃহস্পতির একটা স্ত্রী ছিল যার নাম তারা, কিন্তু তাকে একসঙ্গে চান্দ্রমসি, চাঁদেরও স্ত্রী ছিলেন তিনি। এইটা বলে মহাভারতকার আর বেশি কথা বলেনি, তিনি ভেবেছেন সকলে জানে, কারণ এটা পৌরাণিক তথ্য। বৃহস্পতির স্ত্রী যিনি ছিলেন তাকে চন্দ্রের স্ত্রী, এটা বলার মধ্যে অবধারিতভাবে তার একটা ব্যঞ্জনা রয়ে গেল, যে ব্যঞ্জনাটা পরিষ্কার করেছেন। মাঝে মাঝে মহাভারতে আবার কিছু জায়গা পাওয়া যাবে, কিন্তু অনেক বেশি পরিষ্কার করেছেন অন্যান্য সমস্ত গ্রন্থ, পুরাণ থেকে আরম্ভ করে অত্যন্ত প্রাচীন পুরাণগুলোর মধ্যেও এই জীবন কাহিনী আছে। যে চন্দ্র বিষ্ণুর আরাধনা করে বিশাল ঐশ্বর্য লাভ করেছেন, বিশাল তার ঐশ্বর্য, এবং তিনি সপ্তলোক তার অধিকারের মধ্যে, এবং তিনি সর্বত্র শাসন করছেন। এখন একদিন যে সুখের সময় চলছে চন্দ্রের, তিনি তার বাড়ি সংলগ্ন একটা উদ্যান আছে, তার মধ্যে একটু পায়চিরি করছেন। সে সময় হঠাৎই এক সুন্দরী রমণীকে তিনি দেখতে পেলেন। সে তার মানে খুবই নমনীয় শরীর, পুষ্পস্য ভঙ্গে অতি দুর্বলাঙ্গীন, যেন গাছ থেকে ফুল ছিঁড়বেন তাতেও যেন বড় দুর্বল লাগে তার, এরকম সুন্দরী আর কি। সৌন্দর্যের দিক থেকে কিন্তু এটা বলা হচ্ছে। একটি পুরাণে সেই বিলাস উদ্যানের মধ্যে যেই মাত্র দেখলেন সেই রমণীকে, তিনি কিন্তু বৃহস্পতির স্ত্রী তারা। আসলে চন্দ্র তো তারাপতি, তাই না? তারাদের অধিপতি তিনি। এখন এই নিসর্গ যে সৌন্দর্য চলছে এবং তার যে আধার, সেই রকম একটা রমণীকে দেখে কোনো তার চিন্তা হলো না কার বউ কার কে। চন্দ্র তাকে আলিঙ্গন করে বসলেন, তার চুলের সমস্ত রাশি খুলে গেল, এবং সেটা যদি রবীন্দ্রনাথের কবিতাগুলো কখনো কখনো পড়েন তাহলে দেখবেন যে চুলের রাশি খুলে যাওয়া মানে একটা সম্ভোগের চিহ্ন থাকে তার মধ্যে। এখন এইরকম আলুলায়িত কেশ রাশিকে ধরে একে পেছন থেকে ধরে তাকে চুম্বন করলেন একেবারে। কেশেষু জগ্রাহ বিবিক্ত ভূমৌ, কেউ নেই কোনো দিকে সেখানে। আরেকটা পুরাণে বলছে যে বৃহস্পতি তার স্ত্রী, এই বিলাস উদ্যানের কথা নেই, আর একটা পুরাণে সেটা আছে যে মানে বৃহস্পতি তো দেবতাদের গুরু,
তো তিনি দেবতাদের যজমান, দেবতারা হচ্ছে যজমান, যিনি যাজক, তিনি পত্নী সহকারে মাঝে মাঝে দেবতাদের ঘরে ঘরে যান। এটা তো অস্বাভাবিক নয়, কিন্তু ব্রাহ্মণ মানুষ। এখন এই যজমান শিষ্যের বাড়িতে তিনি গিয়েছিলেন, মানে চন্দ্রের বাড়িতেই গিয়েছিলেন। চন্দ্র তাকে দেখতে পেলেন এবং সেই শিষ্য বাড়ি থেকে চন্দ্র ফিরে গেলেন। তিনি বললেন যে আমি আর কিছুদিন থেকে যাচ্ছি। হ্যাঁ, ভাবলেন গুরুমা থাকবে, তাতে আর অসুবিধে কি। আর তৎকালীন দিনের ব্রাহ্মণের মানেই তার একটা গরিব গরিব ভাব আছে। তার বৃহস্পতি দেবগুরু, তিনি যে অত গরিব ছিলেন তা নয়, কিন্তু তবুও গরিবত্বের ব্যাপারটা ব্রাহ্মণের মধ্যে থাকে, সেটা ছিল। এখন এই অবস্থায় থেকে গেলেন তিনি, এবং তারপরে দেখা যাচ্ছে তিনি আর ফিরছেন না, কিছুতেই ফিরছেন না। গতই কদা বিধোর ধাম যজমানস্য ভামিনী। অনেকে বলছেন না, উনি একাই গেছিলেন ওর বাড়িতে, চন্দ্রের বাড়িতে, এখন গুরুর স্ত্রী হিসেবে, কিন্তু তিনি আর ফিরছেন না। দিন কাটতে লাগলো, বামুন ঘরের বউ, হ্যাঁ, এটা বৃহস্পতি বলবেন ঠিক আছে, একদিন আসছে না, ঠিক আছে, বামুন ঘরের বউ ভালো করে খাওয়া দাওয়া করছে শিষ্য বাড়িতে, ঠিক আছে ফিরে আসবে। তারপরে দেখলেন আসছে না, তখনও ভাবছেন বামুন ঘরের বউ তো, হ্যাঁ, সমতি যখন হবে চলে আসবে। অনেক দিন চলে গেল। বৃহস্পতি এবার এক শিষ্যকে পাঠালেন চন্দ্রের বাড়িতে, বললেন যে কি হলো। চন্দ্র কোনো নামই করলেন না ফিরিয়ে দেবার। তার বিফলতা দেখে বৃহস্পতি নিজেই গেলেন তার বাড়িতে, বললেন যে আমার এই সুন্দরী স্ত্রীটাকে তুমি এতদিন ধরে আটকে রেখেছো কেন? তুমি কি জানো না আমি দেবগুরু, আর তুমি আমার শিষ্য, যজমান তুমি আমার। এবং বললেন ছেড়ে দাও শিগগিরই, তা না হলে কিন্তু আমার স্ত্রীর তো কোনো দোষ নেই, তোমার জন্যেই আটকে রেখেছে। এখন চন্দ্র বোঝালেন যে দেখুন, সময় হলে ফিরে যাবে। চন্দ্র বেশি কথা বললেন না, চন্দ্র তো রাজা, এবং রাজাটা বিষ্ণুর তপস্যা করে হয়েছেন, এবং কিন্তু ইন্দ্র তখন তার মানে আন্ডারে, এবং এই সময়টার জন্যেই কিন্তু যখন আমাদের এখনো পর্যন্ত যে পুজো পার্বণ হয়, দেখবেন সোমং রাজানং হবামহে, এইটা থাকে। আবার তারপরেই ব্রহ্মাণঞ্চ বৃহস্পতিও আছে যাজ্ঞে। এইবার বৃহস্পতি খুব মানে চেষ্টা চরিত করলেন যে তুমি ফিরিয়ে দাও, দেবতার অধম তুমি। তো বললো আমি কি জোর করে আটকে রেখেছি? উনি যাচ্ছেন না, আমি কি করব? উনি যাবেন না এখন। অর্থাৎ বেশ একটা কথা বললেন বটে, সেটা বৃহস্পতি কানে নিলেন না, বাড়ি চলে এলেন। আবার বেশ কিছুদিন চলে গেল, বৃহস্পতি দ্বিতীয়বার গেলেন। তখন চাঁদ বেশ একটু ঝাঁঝালো কথাবার্তা বলছেন, চন্দ্র আর কি বেশ ঝাঁঝালো কথাবার্তা বলছেন, যে আপনার এত বউ পাগলা ভাবনা, আপনার এত যদি হয় তো আপনার কাছে বউ থাকবে কেন? কি আছে আপনার, অমুক তমুক ইত্যাদি। যেমন বড় লোকেরা মানে তার বউদের তোমার বাপের বাড়িতে এই অমুক তমুক ইত্যাদি। তারপরে আবার চাঁদ বললেন যে দেখুন, আপনার একটা খেদি পেঁচি যেরকম হয়, একটু কুরুপা লোক নিয়ে আসুন, বাড়িতে থাকবে। এমন সুন্দরী বউ বাড়িতে থাকবে না আপনার। কুরুপাঞ্চ স্বসদৃশী, বলছেন আপনি নিজের চেহারার মতো একখানা ওই রকম গৃহান আন্যাং স্ত্রিয়ং দিয়, তুমি এরকম একটা নিজের চেহারার লোক মতো খুঁজে আনুন। খাওয়াতে পড়াতে পারেন না, ঘরে এরকম সুন্দরী বউ টিকবে কি করে? এই ঘটনার পরে আর কি বলবেন, চলে এলেন তিনি। কিন্তু দেখা গেল যে প্রায় যুদ্ধটুদ্ধরও হওয়ার, দেবতাদের নিয়ে বৃহস্পতি একটা যুদ্ধটুদ্ধও করবেন বলে ভাবছেন। দেখা গেল তিনি গর্ভবতী হয়ে গেছেন, অলরেডি তারা গর্ভবতী হয়েছেন, এবং সযত্নে সে গর্ভ রক্ষা করছেন, মানে বাইরের লোকজন খুব একটা টের পাচ্ছে না। কিন্তু একদিন চন্দ্র তার জাঁকজমক করে যজ্ঞটজ্ঞ করছেন, জাতকর্ম করছেন সন্তানের, এই খবরটা কানে গেল। বৃহস্পতি এলেন যে এত যাগযজ্ঞ করছো, জাতকর্মের ক্রিয়া করছো, এ তো মোটেই তোমার ছেলে নয়, ওটা আমার ছেলে। এমন বৃহস্পতি খুব জোর দিয়ে বললেন যে দেখতেও তো আমার মতো, চন্দ্রের পুত্র নয় এটি। উবাচ, বোধ হয় বৃহস্পতি ভুলেই গেছেন যে কতদিন তিনি তার বাড়িতে রয়েছে। উবাচ মম পুত্র আমি সদৃশ নাত্র সংশয়। এরপরে তিনি ফিরলেন না।
ফিরলেন না, এবার স্বর্গ থেকে ইন্দ্র নেমে এলেন এবং যুদ্ধ লাগলো অবস্থা এরকম হয়। তখন প্রজাপতি ব্রহ্মা বৃহস্পতির স্ত্রীর কাছে গিয়ে বললেন, তুমি সত্যি করে বলো তোমা যে এই ছেলেটি কার, বৃহস্পতির না চন্দ্রের? সত্যঙ্গবরারোহে যথা ক্লেশ প্রসাম্যতি। এই যুদ্ধ লাগবে বলে মনে হচ্ছে, দেবতারা যুদ্ধ আরম্ভ করবে। যুদ্ধ খানিকটা হয়েই গেছে এবং অনেক দেবতা মারা পড়েছেন চন্দ্রের হাতে। এখন এটা বলতেও তো কোনো একটা রমণী লজ্জা পাবে। তিনি অন্তর্দ্বারে বসে শুনছিলেন সব কিছু, কিন্তু বাইরে একটুখানি হরিবংশে এই কাহিনী রয়েছে। হরিবংশ মহাভারতের পরিশিষ্ট, খুবই প্রামাণিক একখানি গ্রন্থ। খুব লজ্জা করে তিনি একবার বাইরে এলেন এবং বললেন যে না, ছেলেটি চন্দ্রের। হ্যাঁ, এবং এটা বলেই তিনি ঘরের মধ্যে ঢুকে বললেন। আর প্রজাপতি ব্রহ্মাও লোকপিতামহ বটে, নাতি হয়েছে। হ্যাঁ, দেবতাদেরও তিনি তো মানে দেবতাদেরও তিনি পিতামহ, সকলেরই পিতামহ। হ্যাঁ, কিন্তু দেবতাদের সৃষ্টি করেছিলেন তো অন্য একজন ঋষি, কশ্যপ প্রজাপতি। যাই হোক, ফলত দেবতাদের সঙ্গে যেমন পিতামহ, তিনি সবাইকেই নাতি দেখেন। তিনি করলেন কি, নবজাতকের মানে মস্তক আঘ্রাণ করলেন। তখনকার দিনে এইটাই সবচেয়ে স্নেহের উদাহরণ ছিল, এবং তার নাম দিলেন বুধ। লক্ষণীয়, বুধ। তাহলে চন্দ্রবংশে মানে আর একটা নক্ষত্রের জন্ম হলো, এটাও একটা প্রতীক। আর বুধের জন্মলগ্নে যে চাঁদ, তারা বা বৃহস্পতি যা কিছুই বলা থাক, তার জন্ম হলো সূর্যবংশী। যেরকম লক্ষণীয় যে মনুপুত্রদের প্রত্যেককে যেমন সূর্যবংশীয় বলা যায়, চাঁদের পুত্র বুধকেও চন্দ্রবংশীয় বলতে হবে। আমি আপাতত এই বুধের জন্ম থেকেই এখনই ছেড়ে দিলাম, আর পরের দিন শুক্রবারে এরপর থেকে বলবো, খুবই সংক্ষেপে বলবো। তারপর থেকেই মহাভারতের কিন্তু নহুষের এপিসোড আরম্ভ হবে। কিন্তু আজকেও পরের দিনটাও আমাকে বেয়ার করবেন। আর আমার শুধু একটা অনুরোধ থাকবে, আমরা তো এই চ্যানেলের মধ্যেই মহাভারত আরম্ভ করেছি, আপনারা যতটা পারেন দেখার চেষ্টা করবেন, এবং সেটা অত্যন্ত করুণা থাকে যেন আপনাদের এই মহাভারত শ্রবণের জন্যে। আমি মনে করি না আমি যতটা মহাভারতের ডিটেলসে আপনাদের কথা বলতে পারবো, সেটা আর কজন পারবেন আমি জানি না। এটা অহংকার নয়, এটা মানে ভগবানের আশীর্বাদ যে মহাভারত নিয়ে অনেকটা আলোচনা আমি করে ফেলেছি, এবং সেটা নিয়ে কথা অমৃত সমান নামে বা দেশ বা বিশার থেকে বেরিয়েছে। 7ম খণ্ড পর্যন্ত বেরিয়ে গেছে, 8ম খণ্ড ছাপার মুখে। আপনারা যদি ডিটেলসে জানতে চান, সেসব জায়গায় এমনভাবেই দেওয়া আছে যেগুলো আপনাদের পড়তে ভালো লাগবে, সেটা দেখবেন। নতুনভাবে মহাভারত আরম্ভ করছি বলেই আপনারা যেরকমভাবে যথাসাধ্য সাবস্ক্রাইব করবেন এবং লাইকস দেবেন। তাতে আমার কি হবে, আর কিছুই না। আমার এই বুদ্ধ বয়সে অত কিছু লাইকস এবং সাবস্ক্রাইব করার কথা আমি জীবনেও বলি না, কিন্তু মহাভারতের কথাটা যদি ডিটেলসে শুনতে আপনাদের ভালো লাগে, তাহলে এগুলো করলে পরে অনেক অনেক মানুষের কাছে পৌঁছবে। আমার মহাভারত শ্রবণ করানোটাই আপনাদের কাছে, এটা আমার উদ্দেশ্য। না হলে আমি ঘরে বসে থাকতাম, আমার কিছুই আসতে যেত না। আর একটা ব্যাপার বলে দিই, যে প্রত্যেক শুক্রবার, আমি তো 15 দিনই চলে গিয়েছিলাম, মহাভারত বলেই যাতে লিঙ্ক থাকে একটু। অনেকে আমাকে বলছেন 2টো করে করুন, কিন্তু সেটা করার এই বয়সে আর শক্তি নেই, কারণ অন্য লেখালেখি কাজ আছে আমার। ফলত সেটুকু আপনারা কৃপা করবেন মনে করি। কিন্তু 7 দিন পর শুক্রবার এটা আপলোড হবে, আপনারা সেটাকে দেখুন এবং আমার বৃদ্ধি ঘটান। এইটুকু বৃদ্ধি মানে আমার যা বৃদ্ধি, ঐহিক যে বৃদ্ধি, যে স্যাচুরেশন আমার অলরেডি হয়ে গেছে, আমার কিচ্ছু প্রয়োজন নেই। কিন্তু ঘটনা হলো, যেভাবে মহাভারত লিখেছি সেটা এত ডিটেলসে, সেটা মনে হয়েছে যে আপনাদের একবার শুনিয়ে দিই, কারণ এরকমটা হয়তো আপনাদের কেউ এতটা ধৈর্য নিয়ে শোনাবে না। কতদিন বাঁচি তার উপর নির্ভর করবে। ভালো থাকবেন সকলে।